12ই জানুয়ারি 1863 কলকাতা সিমলা এক ধনী পরিবারে মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের কিছু আগেই জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ভীষণ চঞ্চল ছিলেন আর ভীষণভাবে যুক্তিবাদী ছিলেন। নিজের চোখে না দেখে কানে না শোনা পর্যন্ত তিনি কোনো গুজবে কান দিতেন না। তবে চঞ্চল হলেও তিনি কিন্তু ভীষণ মেধাবী ছিলেন। আর তিনি আরও একটা জিনিসে পারদর্শী ছিলেন, আর সেটা হলো ধ্যান করা। ছোটবেলা থেকেই মূর্তি বা ঈশ্বরের কোনো ছবির সামনে তিনি বসতেন এবং ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। রামায়ণ, মহাভারত, উপনিষদ এই সব কিছুই তার খুব প্রিয় ছিল। 8 বছর বয়সে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি ভর্তি হন। পড়াশোনায় তিনি এতটাই মেধাবী ছিলেন যে প্রেসিডেন্সি কলেজে এন্ট্রান্স এক্সামে তিনি একমাত্র ছিলেন যিনি কিনা ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। খ্রিস্টান কলেজ থেকে যখন গ্র্যাজুয়েশন করেন তখন ওই কলেজের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি বলেন, আমি আমার সারা জীবনে বহু দেশ ভ্রমণ করেছি, কিন্তু নরেন্দ্রনাথের মতো ছাত্র আমি কোথাও দেখিনি। সে একদিন জীবনে বড় কিছু করবে। যে একবার স্বামীজি জাহাজে করে যাচ্ছিলেন আর সে সময় তিনি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটা নিউজ পেপার চেয়ে জাহাজের ডেকে বসে ওটা পড়ছিলেন। মিনিট 15-এর মধ্যে তার ওই নিউজ পেপার পড়া হয়ে যায়, কিন্তু তখনই সমুদ্রের হাওয়ায় সেই পেপারটা উড়ে যায় আর জলের মধ্যে গিয়ে পড়ে যায়। এতে সেই ক্যাপ্টেন ভীষণ রেগে যান। তখন স্বামীজি একটা খাতায় ওই নিউজ পেপারের সবগুলো খবর তাকে লিখে দেন। পরে জাহাজ যখন বন্দরে আসে তখন ওই খাতার লেখার সাথে খবরের কাগজ মিলিয়ে দেখা হয়, আর দেখা যায় খাতার লেখা এবং নিউজ পেপারের লেখা হুবহু এক, লাইন বাই লাইন সব সেম। তার মেমোরি দেখে সে সময় সবাই হতবাক হয়ে গিয়েছিল। এমন একটা ঘটনা কিন্তু একটা লাইব্রেরিয়ানের সাথে হয়েছিল। স্বামীজি লাইব্রেরি থেকে রোজ সকালে মোটা বই নিয়ে যেতেন, আবার সন্ধ্যাবেলা সেটা ফিরিয়ে দিতেন। একদিন লাইব্রেরিয়ান বলেন, তুমি তো বই পড়বে না, তাহলে রোজ কেন বই নিয়ে যাও? তখন বিবেকানন্দ বলেন, আমি সব বই পড়ি। তখন লাইব্রেরিয়ান ওই বইগুলো থেকে প্রশ্ন করেন আর বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দেন। এমনকি কোন পেজ নাম্বারে কোন প্যারাগ্রাফে সেই উত্তর আছে সেটাও তিনি বলে দেন। একবার একজন তাকে এই নিয়ে কেন তিনি একজন সন্ন্যাসী হয়েও মাছ মাংস খাওয়ার কথা বলেন, কারণ মাছ মাংস খেলে তো রজগুণ বেড়ে যায়। তখন স্বামীজি বলেন, শাকপাতা খেয়ে দেশ জুড়ে মানুষের মধ্যে তমস বেড়ে গেছে আর তারা অলস হয়ে পড়েছে। যে দেশে লক্ষ লক্ষ মানুষ পুষ্টির অভাবে ভোগে সেখানে রজগুণ বৃদ্ধির চিন্তা নিয়ে মাছ মাংস এবং আমিষ খাওয়া বন্ধ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আমার প্রশ্ন আছে। আর এই নিয়ে কিন্তু রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে ইসকনের একজন সাধু বিবেকানন্দকে কাঠগড়ায় তুলেছিলেন এই বলে যে বিবেকানন্দ এটা বলেছেন, তুলসী পাতা অপেক্ষা বেগুন খাওয়া ভালো। হ্যাঁ, সেই ইসকনের সাধু মানে অমোঘলীলা দাস বলেন, তুলসী হলো হিন্দু ধর্মের খুবই পবিত্র একটা গাছ। তাকে কিভাবে স্বামীজি বেগুনের সাথে তুলনা করছেন? দেখুন, বিবেকানন্দ কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। যেখানে দেশের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, সেই ক্ষুধার্ত মানুষের কাছে তুলসী পাতার চেয়ে যে বেগুন বেশি উপকারী তিনি কিন্তু সেটাই বলেছিলেন। বিবেকানন্দ এটাও বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আর এটা নিয়ে অনেকে বলেন যে বিবেকানন্দ গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলতে বলেছেন। আরে, যে মানুষটা সারা জীবন হিন্দু ধর্ম প্রচারের কাজ করেছেন তিনি কিনা হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মগ্রন্থের মধ্যে একটা গীতা পড়তে বারণ করবেন? আসলে তিনি বলেছিলেন গীতা পাঠ করে তার অর্থ বুঝতে গেলে যে মানসিক শক্তির প্রয়োজন তা তৈরির জন্য আগে নিজের শরীরকে সুস্থ করে তুলুন, খেলাধুলো করে শরীর চর্চা করুন, এতে মানসিক শক্তি পাবেন, আর তখন গীতা পাঠ করুন। একবার তো একদল গোরক্ষক কমিটির মেম্বারকেও আচ্ছা করে কথা শুনিয়েছিলেন বিবেকানন্দ। তখন বিবেকানন্দ সদ্য এসেছিলেন আমেরিকা থেকে। বাগবাজারে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে তার দুপুরে সেদিন নিমন্ত্রণ ছিল। সেই সময় গোরক্ষক কমিটির একজন আসেন চাঁদা নিতে। বিবেকানন্দ তাকে প্রশ্ন করেন, গো হত্যা বাঁচাতে আপনারা যে অভিযান করছেন তা ভালো কথা, কিন্তু মধ্য ভারতে যে 8 লক্ষ মানুষ দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা গেল তাদের জন্য আপনারা কি করছেন? তখন ওই লোকটা বলে, ওটা তো ওদের কর্মফল। সাথে সাথে স্বামীজি বলেন, তাহলে গরুগুলো যে কসাইখানায় যাচ্ছে সেটাও তো তাদেরই কর্মফল, শুধু শুধু চাঁদা দিয়ে গরু বাঁচাতে যাবো কেন? উত্তরে এই লোকটা একটু থতমত খেয়ে যায়। এবার শাস্ত্রের দোহাই দিয়ে বলে, আরে শাস্ত্র মতে তো গরু আমাদের মা। বিবেকানন্দ এবার মজা করে বলেন, হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে, নইলে এমন বুদ্ধিমান সন্তানের জন্ম আর কে দেবেন? বিবেকানন্দের এমন বাস্তববাদী চিন্তাধারায় তিনি বহুবার সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তাকে সে সময় হিন্দু সমাজচ্যুত করারও চেষ্টা করেছিলেন, অপবাদ দিয়েছিলেন। স্বামীজি কিন্তু খেতে ভীষণ ভালোবাসতেন। ইলিশ মাছ কিন্তু তার খুবই প্রিয় ছিল। এমনকি সন্ন্যাস নেওয়ার পরেও তিনি কিন্তু আমিষ খাওয়া ছাড়েননি। স্বামীজি হয়ে ওঠার আগে কিন্তু তার জীবন চরম দারিদ্রতায় কেটেছিল। দারিদ্রতায় দুবেলা খাবার জোগাড় করার অবস্থা তাদের ছিল না। মা ভাই বোনরা যাতে পেট ভরে খেতে পারেন তাই তিনি মাঝে মধ্যেই মাকে মিথ্যে কথা বলতেন যে আজ দুপুরে তার নিমন্ত্রণ আছে। এই সময় একটা কাজের জন্য তিনি বহু জায়গায় ঘুরেছিলেন। বাবা বেঁচে থাকাকালীন যারা হাসি মুখে পাশে থাকার কথা বলেছিল তারাই এখন নরেন্দ্রনাথের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছিল। এই সময়টা এমন ছিল যে ঈশ্বরের উপর থেকে তার বিশ্বাসও উঠে যেতে শুরু করেছিল। কিছু বন্ধুরা তাকে নেশা এবং নারীর সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অভাব এবং দারিদ্রতা তার বুদ্ধির কিন্তু বিনাশ করতে পারেনি। আর এই সময় আরেকজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছিলেন, শ্রী রামকৃষ্ণদেব। সময়টা ছিল 1881। বিবেকানন্দ তখন প্রেসিডেন্সি কলেজে পড়ছিলেন। তখন সদ্য তৈরি হওয়া ব্রহ্ম সমাজের চিন্তাধারায় স্বামীজি বেশ উদ্বুদ্ধ হয়েছিলেন। মূর্তি পূজার বিরোধিতা শুরু করেছিলেন আর পশ্চিমী ধ্যান ধারণার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। 1885 সালে রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার দেখা দেয়। চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কাশীপুর বাগান বাড়িতে। বিবেকানন্দ এবং তার অন্যান্য শিষ্যরা রামকৃষ্ণের দেখাশোনা করতে শুরু করেন। এই সময় কিন্তু স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নেননি। তিনি সেখানে গুরুর সেবা করতেন আর রামকৃষ্ণদেবের থেকে নিতেন ধর্মের জ্ঞান। একদিন রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, আমার সব জ্ঞান আমি তোমায় দিয়ে দিলাম,
এই সব জ্ঞান তুমি ভারতের আপামর জনজাতির উদ্ধারের কাজে লাগাও। আর এর কিছুদিনের মধ্যে সমাধি রাখেন শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের সমাধির কিছুদিনের মধ্যেই স্বামীজি সহ বাকি শিষ্যরা সন্ন্যাস নেন আর বরানগরে থাকতে শুরু করেন। স্বামীজি পরে বলেছিলেন, এই সময় আমাদের সবার মধ্যে যে কি ভীষণ পরিমাণ বৈরাগ্য এসেছিল তা বোঝাতে পারবো না। দিনের বেশিরভাগ সময় আমরা ধ্যানে মগ্ন থাকতাম, বাইরেও যে একটা বিশ্ব আছে সেটা ভুলেই যেতাম। এই সময় একদল খ্রিস্টান তাদের কাছে এসেছিল। তারা যুবতী মেমদের সাথে এদের বিবাহের কথা বলেন আর ভালো চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন, আর এর পরিবর্তে তাদের ধর্ম পরিবর্তন করতে বলেন। কিন্তু সেই সন্ন্যাসীরা এর তীব্র বিরোধিতা করেছিলেন, আর সেই বিরোধিতার জেরে বরানগর থেকে খ্রিস্টানদের সেই আঁকড়া বন্ধ হয়ে যায়। তবে সে সময় স্বামীজির অনেক কাছের বন্ধুরা বলতেন, নরেনটার মাথা খারাপ হয়ে গেছে, এত মেধাবী হয়ে কোথায় চাকরি বাকরি করবে তা না, বরং সন্ন্যাসী সেজে ভং ধরেছে। এরপরেই স্বামীজি বেরিয়ে পড়েছিলেন ভারত ভ্রমণে। যখন তিনি ক্ষেত্রীর রাজা অজিত সিংয়ের কাছে যান, তখন রাজাই তাকে অনুরোধ করেন আমেরিকার শিকাগোয় ধর্মসভায় গিয়ে ভারতের হিন্দু সনাতন ধর্মের কথা বলতে, এবং যাওয়ার সমস্ত ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। 11ই সেপ্টেম্বর শুরু হয় সভা। একের পর এক তাবর তাবর ব্যক্তিরা বক্তৃতা দিতে থাকেন, সবাই নিজের নিজের ধর্মের বড়াই করতে থাকেন। এই সময় স্বামীজি একটু নার্ভাস ফিল করছিলেন, কারণ তিনি এর আগে কোনোদিন স্টেজে বক্তৃতা দেননি। তাই তিনি বলেছিলেন তাকে যেন সবার শেষে ডাকা হয়। তবে অনুষ্ঠানের পরিচালকরা তার জন্য সময় দিয়েছিলেন মাত্র 2 মিনিট। সবশেষে বিবেকানন্দ আসেন মাইকের সামনে। তার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, তিনি একটা কথা দিয়ে তার বক্তৃতা শুরু করেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা। সাথে সাথে হল জুড়ে 7,000 মানুষ হাততালি দিতে শুরু করেন। এখানে ভাবলে অবাক হবেন যে কেন এমনটা হলো, কি লুকিয়ে আছে এই একটা কথার মধ্যে। দেখুন, এটা এমন একটা সময় ছিল যখন মেয়েদের অতটা গুরুত্ব দেওয়া হতো না। সেখানে স্বামীজি তার বক্তৃতার শুরুতেই মেয়েদের বোন বলে সম্মান দিয়েছিলেন, আর এতক্ষণ যারাই বক্তৃতা দিয়েছিল সবাই নিজের ধর্মের বড়াই করে গেছেন। সেখানে স্বামীজি বলেন, আমার আমেরিকান ভাই ও বোনেরা। এই একটা কথায় স্বামীজি সব ধর্মের মানুষদের নিজের ভাই এবং বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন, যা সব ধর্মের প্রতি সমান সম্মান দেয়। এরপর টানা 1.5 ঘন্টা ধরে তিনি ভাষণ দেন। তার কথায় তিনি এটা বোঝান যে এই পৃথিবীর সব ধর্মই এক, সবার সৃষ্টি এক পরমাত্মার থেকেই হয়েছে, আর আমরা মৃত্যুর শেষে সেই এক পরমাত্মার কাছেই ফিরে যাব। স্বামীজির এই উদারতা আমেরিকানদের মন জয় করে নিয়েছিল। পরের দিন নিউ ইয়র্ক হেরাল্ডের ফ্রন্ট পেজে তার ছবি ছাপা হয়। বলা হয় যে দেশে এত বুদ্ধিমান মানুষেরা থাকেন, যাদের ধর্ম এবং দেশ এত উদার, সেখানে মিশনারি পাঠানো বোকামি। এই একটা বক্তৃতার পর স্বামীজি রাতারাতি আমেরিকা একজন সেলিব্রিটি হয়ে যান। একবার এক ইংরেজ তাকে বলেন, তুমি একজন এত শিক্ষিত মানুষ, কিন্তু তুমি এমন অদ্ভুত জামাকাপড় কেন পরো? তুমি তো আমাদের মতো কোট প্যান্ট পরতে পারো, তাহলে তোমাকে ভদ্র মানুষের মতো লাগবে। তখন স্বামীজি বলেন, হ্যাঁ, আপনাদের দেশে হয়তো জামাকাপড় একটা মানুষকে ভদ্র মানুষ বানায়, কিন্তু আমাদের দেশের মানুষের চরিত্র সেই মানুষটাকে ভদ্র বানায়। বিদেশে থাকাকালীন স্বামীজির অনেক শিষ্য হয়েছিল, আর এমনই একজন ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। শ্রী রামকৃষ্ণ যেভাবে একবার দেখাতেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ তার আদর্শ এবং চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক একইভাবে মার্গারেটকে দেখেও স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন ইনিই তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবেন। মার্গারেট নোবেল পরবর্তীকালে স্বামীজির থেকে দীক্ষা নেন। তার নতুন নাম হয় ভগিনী নিবেদিতা। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামীজি দেশে ফেরেন। স্বামীজি যখন ভারত থেকে বিদেশে গিয়েছিলেন তখন তাকে কতজনই বা জানতেন, কিন্তু যখন তিনি দেশে ফেরেন তখন তাকে একজন ঈশ্বরের মতো শ্রদ্ধা করা হয়। সেদিন শিয়ালদা স্টেশনের বাইরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। সব তুচ্ছ জিনিস স্বামীজিকে কখনো আটকাতে পারেনি। তিনি নিজের গোটা জীবন বাস্তবতার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন। দেশের আপামর জনজাতিকে বারবার বলেছিলেন জাতপাত ভেদাভেদ ভুলে ভাইয়ের মতো থাকতে। তিনি বলেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি গান্ধীজি একবার বলেছিলেন, হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে স্বামীজি যেভাবে কাজ করছেন তাতে স্বামীজি হলেন বাগানের সেই মালি যিনি একটা গাছের শুকিয়ে যাওয়া ডালগুলোকে ছেটে দিয়েছেন যাতে গাছটার বিস্তার আরও ভালোভাবে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি প্রকৃত ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। দেখতে দেখতে সময় আসে 1902। স্বামীজির বয়স তখন প্রায় 39 বছর। তবে তার শরীর এই অল্প বয়সেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এর আগেই তিনি একবার বলেছিলেন, আমি 40-এর গণ্ডি পেরোতে পারবো না। তবে তার শিষ্যরা তার কথা অতটা গুরুত্ব দেয়নি, কারণ স্বামীজির বয়স খুবই অল্প ছিল আর তাকে দেখে মনে হতো না যে তিনি অসুস্থ। কিন্তু স্বামীজি সেটা বুঝতে পেরেছিলেন। ভগিনী নিবেদিতাকেও তিনি ইশারা দিয়েছিলেন যে তিনি আর মাত্র কিছুদিন আছেন। 2রা জুলাই সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েন। তারপর মঠের প্রার্থনা গৃহে তিনি প্রায় 3 ঘন্টা ধ্যান করেন। সেদিন বেলুর ঘাটে জেলেরা গঙ্গার ইলিশ ধরে এনেছিল। প্রতিদিন তিনি আলাদাই খেতেন, কিন্তু সেদিন সবার সাথে আনন্দ করে ইলিশ মাছের একটা পদ খান। আর এরপর তিনি ছাত্রদের সাথে যজুর্বেদ, সংস্কৃত, ব্যাকরণ এবং দর্শনশাস্ত্র পড়ান। বিকালের দিকে তিনি ঘুরতে বেরোন বাজারে। সন্ধ্যা 7টায় তিনি নিজের ঘরে ঢোকেন এবং বলেন তাকে যেন কেউ বিরক্ত না করে। আর এরপর বাজে রাত 9টা, তিনি মহাসমাধি নেন।